হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের স্পেশাল সিটেড ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে থেকে আমাদের নতুন আঙ্গিকে ক্লাস নাম্বার 1 শুরু হচ্ছে, যেটা শুধুমাত্র আমাদের টার্গেট আগামী সিটেড পরীক্ষা 2021। তো আমরা প্রত্যেকটা টপিক ধরে এখানে আলোচনা করব, ডেসক্রিপটিভ আলোচনা হবে, সিটেড পরীক্ষার উপযোগী প্রত্যেকটা ক্লাস হবে এবং তার পাশাপাশি থাকবে ক্লাস রিলেটেড কোয়েশ্চেন্স। এবং আমরা খুব শীঘ্রই মিক্সড যে মক টেস্ট আমরা চালাচ্ছিলাম সেই মিক্সড মক টেস্টও চালু করব। আজকে আমরা প্রথম ক্লাস করব। প্রথম ক্লাসে আজকে আমাদের টার্গেট হচ্ছে সিডিপি ডেসক্রিপটিভ সিরিজ। আমাদের টার্গেট লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন এই পার্টটিকে কমপ্লিটলি ক্লিয়ার করা। আরজিএম এডুকেশনের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। প্রত্যেক দিনের ক্লাসের পিডিএফ তোমরা এখন থেকে নিয়মিত পেয়ে যাবে। ক্লাসের পর প্রত্যেক দিনের ক্লাসের পিডিএফ পেতে তোমরা অবশ্যই আরজিএম এডুকেশন অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হতে পারো। নিচে লিঙ্ক দিয়ে দিয়েছে, অথবা তোমরা টেলিগ্রামে গিয়ে ডিরেক্ট সার্চ করবে আরজিএম এডুকেশন অফিসিয়াল, তোমরা সেখানে পেয়ে যাবে। এছাড়াও তোমরা প্রতিদিন রেগুলার ক্লাস পাওয়ার জন্য আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আইকনটি প্রেস করে রাখলে সেখানে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে। আমাদের এই চ্যানেল থেকে তোমাদের জব নোটিফিকেশানস, সমস্ত অ্যালার্ট, বিভিন্ন মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস এবং টপিক রিলেটেড ক্লাসেস কিন্তু রেগুলার তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে। এবং আমাদের এই সিটেটের যে ক্লাসটা শুরু হচ্ছে এটা প্রতিদিন বিকাল 6 PM থেকে তোমরা কিন্তু পেতে থাকবে। তো এবার আমরা সরাসরি প্রবেশ করবো আজকের টপিকে। তো টপিকে যাওয়ার আগে, যেহেতু পেডাগজি এই টার্মটা তোমরা দেখছো, যারা বিশেষ করে প্রথম টেট পরীক্ষা দেবে বা প্রথম পড়ছো, পেডাগজি যে হোয়াট ইজ পেডাগজি সেই পার্টটা তোমাদের প্রথমে ক্লিয়ার করে নিতে হবে। পেডাগজি কী? অনেকে পেডাগগি বলে, পেডাগগি কিন্তু নয়, অ্যাকচুয়ালি এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে পেডাগজি। পেডাগজি ইজ দ্য স্টাডি অফ টিচিং মেথডস, ইট ইজ দ্য আর্ট অফ সায়েন্স অফ টিচিং। দেখো, আমাদের কিন্তু ডেফিনিশন মুখস্থ করতে হবে না, ঠিক আছে? তোমাদের ডেফিনিশন পরীক্ষাতে কিন্তু আসবে না, তোমাদের পরীক্ষা হবে এমসিকিউ টাইপের। তো আমাদেরকে জাস্ট কনসেপ্টটা নিতে হবে, হোয়াট ইজ পেডাগজি। পেডাগজি ইজ দ্য স্টাডি অফ টিচিং মেথডস। অর্থাৎ তুমি ক্লাসে, আগামীকাল তুমি যখন স্কুলে চাকরি পাবে, তুমি প্রাইমারি স্কুলে চাকরি পেতে পারো, আপার প্রাইমারি স্কুলে চাকরি পেতে পারো, বা হাই স্কুলে চাকরি পেতে পারো। তুমি যখন চাকরি পাবে, তুমি কিভাবে পড়াবে, তোমার মেথডসগুলো, টিচিং মেথডসের একটা স্টাডি। অর্থাৎ তুমি নিজেও সেটা কিন্তু একজন বেস্ট টিচার হতে পারো নিজেকে সেলফ অ্যানালাইজ করে। তুমি ক্লাসে যাচ্ছ, সেখানে মনে করো ক্লাসে 50 জন বাচ্চা পড়তে আসছে, 50 পিউপিল আর কামিং এভরিডে সেখানে আসছে, এবং দেখা যাচ্ছে 50টা বাচ্চার মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস রয়েছে, এবং সেটা থাকারই কথা। যেহেতু প্রত্যেকের হাতের রেখা এক নয়, ঠিক তেমনি তাদের প্রত্যেকের মস্তিষ্ক, প্রত্যেকের এবিলিটি, প্রত্যেকের আইকিউ, প্রত্যেকের ধারণ ক্ষমতা, প্রত্যেকের অ্যাকুইজিশন পাওয়ার কিন্তু এক হয় না। সেই কারণে তুমি অ্যাজ এ টিচার, ইটস ভেরি চ্যালেঞ্জিং টু ফেস দিস কাইন্ড অফ ডাইভার্সিটি ইন ইয়োর ক্লাসরুম। তো তুমি এই ক্লাসরুমের ডাইভার্সিটিটাকে কী করে ম্যানেজ করবে? তো এইখানেই কিন্তু তোমার পেডাগজিটা কাজে দেবে। তো এখানে দেখো পরের লাইনে বলা হয়েছে, ইট ইজ দ্য আর্ট অফ সায়েন্স অফ টিচিং, অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে পড়ানো। বৈজ্ঞানিক পদ্ধতি মানে কি? তুমি ক্লাসরুমে প্রজেক্টর নিয়ে চলে গেছো, তুমি ক্লাসরুমে টেলিভিশন নিয়ে চলে গেছো, তা কিন্তু নয়। তোমার পড়ানোর টেকনিকের মধ্যে তুমি কিন্তু যত বাচ্চাদেরকে আকৃষ্ট করতে পারবে, তুমি যত তাদেরকে তোমার ক্লাসের প্রতি অ্যাটেন্টিভ করতে পারবে, তুমি তত টিচার হিসেবে সাকসেস। তুমি ক্লাসে গেলে 45 মিনিটস তুমি সেখানে লেকচার দিলে, কেউ শুনলো কেউ শুনলো না, ক্লাসের প্রথম দিকে বসে থাকা 4-5 জন শুনলো, তোমার কাছে কিন্তু মনে হতে পারে সেই 4-5 জন শিখলো তো আমার হয়ে গেছে, তাহলে তুমি টিচার হিসাবে কিন্তু সফল নয়। এখানে চেষ্টা করতে হবে 50-এর মধ্যে অ্যাটলিস্ট 45 বাচ্চারা যেন তোমার ক্লাসে অ্যাটেন্টিভ হয়, বাকি 5টা বাচ্চার জন্য তো আলাদা ক্লাসের ব্যবস্থা রয়েছে। কারণ এখন কিন্তু রিমেডিয়াল ক্লাসেস বলে একটা নতুন টার্ম এসে, তোমরা জানো রিমেডিয়াল ক্লাসেস রয়েছে। অর্থাৎ এখানে টার্গেটই হচ্ছে চাইল্ড সেন্টার্ড এডুকেশন, ঠিক আছে? অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষা। বাচ্চারা যেটা শিখবে, বাচ্চারা যেভাবে শিখবে সেটাকেই শিক্ষা সেইভাবেই কিন্তু করতে হবে। নেক্সট বলেছে এইমস অফ টিচিং ইংলিশ, অর্থাৎ ইংলিশ হোক বা ল্যাঙ্গুয়েজ যে কোনো, যেহেতু এটা সেন্ট্রাল টেটের কথা বলছে সেই জন্য ইংলিশটা প্রত্যেকেরই সেখানে কমন একটা ল্যাঙ্গুয়েজ। তো এই ইংলিশটা পড়ানোর লক্ষ্যটা কি? এখানে ইংলিশটাকে তুমি ধরে নাও প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট পড়ানোর লক্ষ্য কী হতে পারে, আমরা 1 by 1 দেখে নেব। প্রথমে বলেছে, দ্য ফার্স্ট এইম অফ টিচিং ইংলিশ ইজ টু লিসেন কারেক্টলি হোয়াট ইজ স্পোকেন। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে চাকরি পাবে, তোমরা যারা অন্য কোনো রাজ্যে চাকরি পাবে, তোমরা যারা সিটেট দিয়ে যদি চাকরি পাও, বা তোমরা যদি টেট দিয়ে চাকরি পাও, তো সবার আগে দেখবে মাদার টাং তাদের কী আছে। মাদার টাং যদি তাদের ইংলিশ না থাকে, তাহলে ইংলিশ টিচিংয়ের এইমটাই হচ্ছে সবার আগে শুনতে হবে কী করছে, দ্য ফার্স্ট টাইম অফ টিচিং ইংলিশ ইজ টু লিসেন কারেক্টলি হোয়াট ইজ স্পোকেন। কী বলা হচ্ছে সেটা শুনতে হবে। একটা বাচ্চা
ছোটোবেলা থেকেই মনে করো সে বধির, সে কানে শুনতে পায় না, ডিফ। সে দেখা গেলো বড় হয়ে সে কী হয়েছে, ডাম হয়েছে, সে বোবা হয়ে গেছে। বড় হয়ে সে বোবা হয়েছে কেন? কারণ সে তো কোনো দিন কিছু শুনতেই পায়নি কানে, তো শুনতে না পেলে সে শিখবে কীভাবে? অর্থাৎ একটা বাচ্চা তখনই বোবা হয় জন্মসূত্রে যখন সে বধির হয়। বধির হলে সে বোবা হবে, কারণ তার কর্ণপাত হচ্ছে না কিছু, কানে যাচ্ছে না কিছু, তো সেখান থেকে ব্রেনে যাচ্ছে না, তাই বলে সে শিখতে পারছে না। ঠিক আছে, তো সেই কারণে তুমি যত শুনবে তত তুমি শিখবে, যত শুনবে তত বলার চেষ্টা করবে, সেইভাবে বলার চেষ্টা করবে। তাই প্রথম লক্ষ্য হচ্ছে কি বলা হচ্ছে সেটাকে শুনতে বলছে। আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সাউন্ডস দ্যাট আর স্পোকেন ইন দ্য এনভায়রনমেন্ট বাই দ্য টিচার। অর্থাৎ টিচার কীভাবে প্রোনাউন্স করছে একটা ওয়ার্ডকে, টিচার কীভাবে বাক্যটাকে উচ্চারণ করছে, কীভাবে স্পিচটা ডেলিভার করছে, সেটা ভালো করে বুঝতে হবে এনভায়রনমেন্টে। দেখো এক একটা বাচ্চা কিন্তু স্পঞ্জের মতো হয়, সে যা দেখবে সেটাকে শুষে নেওয়ার চেষ্টা করবে। ছোটোবেলায় সে কিন্তু সব শুনতে পায়, সব বুঝতে পায়। মনে করো 8 থেকে 9 বছর বয়স পর্যন্ত তার কিন্তু ব্রেনের 90% ম্যাচুরিটি চলে আসে। অর্থাৎ সেই সময়, অর্থাৎ যেটা বুনিয়াদী শিক্ষা বা প্রাইমারি এডুকেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা যত বেশি ডাইভার্স হবে, যত বেশি ভার্সেটাইল হবে, সে বাচ্চারা তত বেশি ভার্সেটাইল হবে। তো এই কারণে সেই এনভায়রনমেন্টটাকে কিন্তু সেরকম হতে হবে এবং তাকে বুঝতে হবে টিচার কীভাবে বলছে। ইট অলসো ডিলস উইথ দ্য রিডিং হোয়াট ইজ রিটেন অ্যান্ড টু স্পিক হোয়াট দ্যাট ইন ওন ওয়ার্ডস। এবার স্টুডেন্টগুলো কী করছে, টিচারের কথা শুনছে, টিচারের ডেলিভার স্পিচটাকে বুঝছে, বলার চেষ্টা করছে, শুনছে ভালো করে। এবার তাকে কী করতে হবে, তাকে বলতে জানতে হবে, অর্থাৎ চেষ্টা করতে হবে। আমি শুনলাম বুঝলাম, এবার বলবো। বললে জড়তা কাটবে, বললে বোঝা যাবে তার কোথায় সমস্যাটা হচ্ছে, তার মুখে কোথায় কথাটা আটকে যাচ্ছে, কোন উচ্চারণ তার ভুল হচ্ছে। ঠিক আছে, এবং ফোর্থলি ইট ইজ রিফ্লেক্টেড উইথ দ্য রাইটিং অফ হোয়াট উইচ ইজ রিটেন অর স্পোকেন। এইবার 4 নম্বরে বলা হয়েছে যে যেটা ও শুনলো, যেটা ও বুঝলো, যেটা ও বললো, সেটা কি লিখতে পারছে। সবার প্রথমে দেখা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে তোমরা যদি একটা মনিটরিং করো, যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা রয়েছে, তারা ছোটোবেলায় কিন্তু খুব সুন্দর লার্নার হয় ওরা, ঠিক আছে, দারুণ লার্নার হয়। এবার ও যেটা শুনছে, সেটা বুঝছে, সেটা নিজের মধ্যে অ্যাসিমিলেট করছে, করার পরে সেটা বলছে এবং পরবর্তীতে সে লিখছে। অর্থাৎ প্রথমে শুনবো, তারপরে বুঝবো, তারপরে বলবো, তারপরে লিখবো। তো এটা হচ্ছে একটা এইমের কথা বলছে, এইমসগুলো রয়েছে ইংলিশটা শেখার। এবার যেহেতু আমাদের আজকে ক্লাস হচ্ছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, তাহলে হোয়াট ইজ লার্নিং, লার্নিংটা কী? এখানে দুটো খুবই ফেমাস আমরা ডেফিনেশন নিয়েছি, জাস্ট বোঝার জন্য। ডেফিনেশন আমরা মুখস্থ করবো না, জাস্ট পড়বো। হেনরি পি স্মিথ বলেছেন, লার্নিং ইজ দ্য অ্যাকুইজিশন অফ নিউ বিহেভিয়ার অর দ্য স্ট্রেংথেনিং অর উইকেনিং অফ ওল্ড বিহেভিয়ার অ্যাজ রেজাল্ট অফ এক্সপিরিয়েন্স। খুব ইম্পর্টেন্ট পার্ট এটা, এই পার্টটা কিন্তু ভালো করে ফোকাস করতে হবে। সবার প্রথমে বলেছে অ্যাকুইজিশন অফ নিউ বিহেভিয়ার। অ্যাকুইজিশন মানে হচ্ছে অর্জন করা। অর্থাৎ তুমি ছোটোবেলায় ক্লাস 3 পর্যন্ত, ক্লাস 3 নয়, 3 বছর বয়স পর্যন্ত তুমি বাড়িতে থাকছো, একটা বাচ্চা বাড়িতে থাকছে, তার বাবা মাকে সে যেভাবে দেখছে, তার বাড়ির লোককে যেভাবে দেখছে, সেভাবে সে আচরণ করছে। এবার হঠাৎ করে সে স্কুলে গেল, হঠাৎ করে নয়, একটা সময় পরে তাকে স্কুল যেতে হয়, সে স্কুলে গেল। স্কুলে যাওয়ার পরে সেখানে সে ওর সমবয়সী আরও 10টা বাচ্চা দেখতে পাচ্ছে, যেটা ও বাড়িতে দেখতে পায়নি। তাহলে তার মধ্যে কিন্তু একটা বিহেভিয়ারাল চেঞ্জ আসবে। কীরকম? 10টা বাচ্চা কী আচরণ করছে, ও কিন্তু ওর অবচেতন মন কিন্তু সেটাকে অ্যাসিমিলেট করতে থাকবে, অ্যাকুইজিট করতে থাকবে, আস্তে আস্তে অর্জন করবে। তখন ওর মধ্যে কিন্তু বিহেভিয়ার চেঞ্জ আসবে, কিছু কিছু ওর ব্যবহার পরিবর্তন হবে, এবং তার পাশাপাশি দেখা যাবে তার বিহেভিয়ার পরিবর্তন হওয়ার পাশাপাশি তার মধ্যে পুরনো যে বিহেভিয়ারগুলো ছিল, সেই বিহেভিয়ারগুলো তার মধ্যে আরও স্ট্রং হতে পারে বা আরও উইক হতে পারে। আমি আরেকটু অন্যরকম একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো ছোটোবেলায় আমরা অনেকেই সাইকেল চালানো যখন শিখি, আমরা হাফ প্যাডেল শিখি, অনেকে হাফ প্যাডেল শিখেছে একটা সাইকেলে। অর্থাৎ আমরা পুরোপুরি প্রপারলি সিটে বসলে সাইকেলের প্যাডেলে আমাদের পা পৌঁছাচ্ছে না, বোঝা গেল? এবার আমরা হাফ প্যাডেলে কোনো মতে অ্যাডজাস্ট করেছি, কারণ সাইকেল চালানো শিখতে হবে, এটা আনন্দ ছোটোবেলায়। এইবার দেখা গেল সেই বাচ্চাটাই যে হাফ প্যাডেলে সাইকেল চালানো শিখেছে, সে দেখতে পাচ্ছে পার্কে গিয়ে যে ও যে সাইকেল চালানো শিখেছে, আরেকটা ছেলে অনেক ছোটো একটা সাইকেল চালাচ্ছে বাট ফুল প্যাডেলে চালাচ্ছে। তখন ওর মধ্যে কি বিশ্বাসটা জাগবে না, আমি তাহলে পারবো। তাহলে সে কী করবে, সে যদি সেরকম ছোটো সাইকেল পায়, সেও কিন্তু সে ফুল প্যাডেল চালানো শিখে যাবে খুব তাড়াতাড়ি, কারণ সে কিন্তু পুরনো যে তার গুণটা ছিল সেটাকে এখানে স্ট্রেংথেন করলো। অর্থাৎ সাইকেল চালানোটা সে হাফ প্যাডেলে করেছে, এবার সে ফুল প্যাডেলে শিখলো। অর্থাৎ লার্নিং, যেটাকে শিখন
সেটা হচ্ছে সবসময় একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং তার পাশাপাশি এটা বিহেভিয়ার চেঞ্জ করবে, তোমার ব্যবহারে পরিবর্তন আনবে, এবং তোমার পুরনো ব্যবহারকে পরিবর্তনও করতে পারে, সেটাকে আরও স্ট্রং করতে পারে, সেটাকে আবার দুর্বল বলতে তুমি পুরনো একটা ব্যবহার তুমি জানতে, সেটা তুমি ছেড়ে দিয়ে তুমি নতুনভাবে করছো। ঠিক আছে, আরেকটা বলা হয়েছে এক্সাম্পল বা ডেফিনেশন, লার্নিং ইজ আ প্রসেস দ্যাট লিডস টু চেঞ্জ which occurs as a result of experience and increase the potential for improved performance। অর্থাৎ তুমি আজকে একটা পারফর্ম করছো, তুমি কালকে স্কুলে দিদিমণি হয়ে গেলে, তুমি কালকে স্কুলে স্যার হয়ে গেছো, এবার তুমি গিয়ে দেখতে পাচ্ছ ক্লাস 2 এর তুমি 5টা বাচ্চাকে তুমি নিয়েছো বেছে, বলেছো চলো আমার সাথে আসো, বাগানে নিয়ে গেছো। বাগানে নিয়ে যাওয়ার পরে তুমি ওদেরকে ফুল তুলতে দিয়েছো। এবার কেউ ফুল তুলতে গিয়ে গাছের পাতা ছিঁড়ে নিচ্ছে, কেউ গাছের ডাল ভেঙে নিচ্ছে, কেউ শুধু ফুলটা তুলছে। তারপরে তুমি তাদের প্রত্যেককে তুমি শেখালে, বললে যে ফুল কী করে তুলতে হয়। দেখা গেল পরের দিন তারা প্রত্যেকে ফুলটা সঠিকভাবে শিখেছে, অর্থাৎ তাদের পারফরমেন্সকে ইমপ্রুভ করলে তুমি, বা তারা কিন্তু তোমার কাছ থেকে নেওয়া শিক্ষাটা শিখে তাদের পারফরমেন্সটা ইমপ্রুভ হলো। তো এইটা হচ্ছে লার্নিং। লার্নিং কিন্তু একটা লাইফ লং প্রসেস, এলএলপি লিখে দিচ্ছি এখানে, অর্থাৎ এটা তুমি আজীবন এবং মৃত্যু পর্যন্ত তুমি শিখবে, নতুন কিছু না কিছু শিখবে। যখন আমরা ছোট ছিলাম, আমাদের যারা ছোট ছিলাম, তখন কি দেখেছি, তখন প্রথম যখন ছোট ছোট মোবাইল ফোনগুলো আসলো ওয়্যারলেস, তখন মাথায় প্রশ্ন আসতো যে কী ব্যাপার, কোনো তার লাগানো নেই, কীভাবে ফোনে কথা হচ্ছে। তারপরে চলে আসলো কি পিসিও বা এসটিডি বুথ আসলো, তারপরে আসলো কয়েন বুথ, তারপরে এমন একটা রেভলিউশন আসলো যে প্রত্যেকের মোবাইল এখন একটা দুটো করে সেলফোন, এত স্লিম এক একটা সেলফোন যে পকেটে থাকলে বোঝা যায় না। ট্যাবলেট চলে আসলো, ল্যাপটপস চলে আসলো প্রত্যেকের কাছে। তো এই যে ইনোভেশনসগুলো আসছে, ঠিক আছে, এই যে পরিবর্তন আসছে, এবং আমরা কিন্তু সময়ে সময়ে প্রত্যেকটা জিনিসের ব্যবহার শিখেছি, ঠিক আছে। এবং এই যে দেখো লকডাউন পিরিয়ডে এখন আমরা বাড়িতে বসে ক্লাস করতে পারছি, এটা কি প্রযুক্তির জন্য, এবং আমরা শিখছি কী করে আমরা ইউজ করতে পারবো। কিন্তু 10 বছর আগে কি আমরা জানতে পারতাম, বুঝতে পারতাম যে ইউটিউব চ্যানেল কী করে আমরা ক্লাস করাতে পারবো। তো এই বিষয়গুলো হচ্ছে লার্নিং। এটা হচ্ছে প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের মতন করে নিজেদের প্রয়োজন অনুযায়ী কিন্তু শিখতে থাকে। তো এবার ইম্পর্টেন্স আমরা জানবো, এবং তার পাশাপাশি ক্যারেক্টারিস্টিক্সও জানবো। ইম্পর্টেন্স বা গুরুত্ব, লার্নিংয়ের গুরুত্ব বা ইম্পর্টেন্স কি, মডিফিকেশান অফ বিহেভিয়ার, তোমার ব্যবহারটাকে কী করে মডিফাই করবে, উন্নত করবে, আরও রিকনস্ট্রাক্ট করবে। অ্যাকুইজিশন অফ নিউ এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমার নতুন অভিজ্ঞতা হবে, নতুন অভিজ্ঞতা তুমি অর্জন করবে, যত নতুন শিখবে তত নতুন অভিজ্ঞতা জানবে। গতকাল তুমি কিপ্যাড আলা মোবাইল ব্যবহার করছিলে, আজকে তুমি টোটালি স্ক্রিন টাচ মোবাইল পাচ্ছ, আজকে তোমার হাতও দিতে হচ্ছে না, তোমার মুখের কথায় তোমার মোবাইল ফোনটা অপারেট হচ্ছে, ঠিক আছে। তারপরে কি বলছে, রিটেনশন অফ ওল্ড এক্সপিরিয়েন্স, অর্থাৎ পুরনো যে অভিজ্ঞতাগুলো সেগুলোকে রিটেন করছো তুমি, সেগুলোকে আরও স্ট্রং করছো, সেগুলোকে তুমি আরও মডিফাই করছো, সেগুলোকে নতুন করে তুমি আরও রিকনস্ট্রাক্ট করতে পারছো। অ্যান্ড সিনথেসিস অ্যান্ড অর্গানাইজড অফ ওল্ড অ্যান্ড নিউ এক্সপিরিয়েন্স, সিনথেসিস মানে হচ্ছে যুক্ত করা, অর্থাৎ তুমি পুরনো যেটা শিখেছিলে তার সাথে সাথে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তুমি নতুন একটা জ্ঞান অর্জন করছো। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ লার্নিং। নেক্সট বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং, মানে এর বৈশিষ্ট্য কী কী হতে পারে। এক, লার্নিং ইজ দ্য প্রসেস অফ অ্যাডজাস্টমেন্ট ইন দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ মনে করো অ্যাডজাস্টমেন্ট, তুমি আজকে এখানে থাকছো, তুমি আজকে পশ্চিমবঙ্গে থাকছো, তুমি দিনে অন্তত একবার হলেও মাছ ভাত খাচ্ছ বা ভাত তুমি খাচ্ছ। এবার তুমি রাজস্থানে চলে গেছো, ভাত খুব সেখানে রেয়ারলি তুমি পাচ্ছই না, তাহলে তোমাকে কী করতে হবে, তোমাকে চাকরি সূত্রে রাজস্থানে থাকতে হচ্ছে, তুমি রুটি খেতে পারো না, কিন্তু তোমাকে সার্ভাইভালের জন্য রুটি খেতে হবে, এমন তোমার অভ্যাস হয়ে গেছে, তুমি এরপরে যখন তুমি বাড়িতে আসছো তখন তোমার রুটি ছাড়া চলছে না। অর্থাৎ এনভায়রনমেন্ট অনুযায়ী কিন্তু শিখন, প্রয়োজন অনুযায়ী মানুষ শেখে, মানুষ নিজের তাগিদে শেখে, মানুষ নিজের কাছে শেখে। তুমি নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছ, নদীর পাশ দিয়ে হেঁটে যাওয়ার পরে তুমি দেখলে তোমাদের মধ্যে একজন সে নদীতে গিয়ে স্নান করলো, তোমরা কিন্তু করলে না, অর্থাৎ ও প্রয়োজন অনুভব করেছে স্নান করার, সে নদী পেয়েছে, নদীর পাশে স্নান করে নিয়েছে, তোমাদের প্রয়োজন অনুভব হয়নি, তোমরা নদীতে নামোনি। অর্থাৎ মানুষ কিন্তু তার প্রয়োজন অনুযায়ী শেখে, যেটা এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বললাম। লার্নিং ইজ আ লাইফ লং প্রসেস, আমি আগেই বলেছি পুরো জীবন ভর চলবে শিখনটা। লার্নিং ইজ অ্যান অর্গানাইজড এক্সপিরিয়েন্স, এটা কোনো অর্গানাইজড এক্সপিরিয়েন্স নয়, এটা একটা চেইন ওয়াইজ, এটা বলতে পারো যে একটা শৃঙ্খলিত একটি উদাহরণ বা শৃঙ্খলিত একটি অভিজ্ঞতা, একের পর এক এইভাবে করতে 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 তুমি শিখবে। তুমি ছোটোবেলার কথা ভাবে, একটা বাচ্চা কী করে, বিছানার মধ্যে শুয়ে হাত পা ছুঁড়তে থাকে,
সে যখন একটু বড় হয় সবাইকে দেখছে কী ব্যাপার, হেঁটে যাচ্ছে, বাবা হেঁটে যাচ্ছে, মা হেঁটে যাচ্ছে, দাদু ঠাম্মা হেঁটে যাচ্ছে, তাহলে আমি হাঁটার চেষ্টা করি। তার অবচেতন মনে সে বলে না, কিন্তু অবচেতন মেনারে চলতে থাকে। তারপর সে দেখা যাচ্ছে খাটটা ধরে দাঁড়াচ্ছে, সিঁড়ি ধরে দাঁড়ানোর চেষ্টা করছে। তারপরে তুমি দেখলে 1 বছর পরে ও হাঁটছে, রীতিমতো হাঁটছে। 1 বছর পরে তুমি দেখছো ও রীতিমতো দৌড়াচ্ছে। অর্থাৎ এটা কিন্তু একটা শৃঙ্খলিত প্রসেসে চলছে, টাইম টু টাইম। লার্নিং ইজ আ গুড ওরিয়েন্টেড এনভায়রনমেন্ট টেক্স অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য লার্নিং প্রসেস। অর্থাৎ পরিবেশ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনে করো একটা বাঙালি বাচ্চা, বাঙালি শিশু জন্মের পরে তাকে দিয়ে আসা হয়েছে কেরলে, কেরলে থাকছে ও, কেরলে। এবার কেরলে সে বড় হয়েছে, পড়াশোনা করেছে, কলেজে ভর্তি হয়েছে, এবার তাকে আবার বাংলায় নিজের বাড়িতে নিয়ে আসা হয়েছে। সে বাংলা কথা বলতে পারছে না, সে কেরলের ভাষায় কথা বলছে। কেন? কারণ সে ছোট থেকে সেই পরিবেশটাই পেয়েছে যেখানে ওই ভাষাটাই চলছে, যেখানে বাংলা ভাষা চলছে না। বুঝতে পারছো? তো এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং। এবং একটা কথা বলে রাখি, সিটেটের পেপার 1 বা পেপার 2তে কিন্তু 1টা থেকে 2টো প্রশ্ন লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন থেকে প্রত্যেকবার আসে। আমরা লাস্ট 10 বছরের কোশ্চেন সলভ করব, ঠিক আছে? প্রত্যেক দিন ক্লাসটা তোমরা বিকাল 6টা থেকে পেয়ে যাবে। নেক্সট বলছে হোয়াট ইজ অ্যাকুইজিশন। অর্জনটা কি? অর্জন করা। তুমি বুঝতে পারছো অর্জন করা মানে কোনো কিছু লাভ করা। হোয়েন ল্যাঙ্গুয়েজেস আর লার্নড উইদাউট এনি প্র্যাকটিস, যদি ভাষা কোনো রকম কোনো প্র্যাকটিস ছাড়াই যদি সেটাকে শেখা হয়, ইট ইজ কল দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। মনে করো ছোটোবেলা থেকে আমরা প্র্যাকটিস ছাড়া তো শিখে যাই, আস্তে আস্তে কথা বলতে শিখি, মা ডাকতে শিখি, বাবা ডাকতে শিখি, এবং আমরা ব্যাকরণ জানি না, আমরা কিছু জানি না, তবুও আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি, নিজের মনের ভাব প্রকাশ করতে পারি, সামনের মানুষটাকে আমাদের মনের কথাটা বোঝাতে পারি, তাই তো? এইবার বলেছে এটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, কিন্তু দ্য ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ লার্নড ইন দ্য প্রাইমারি এনভায়রনমেন্ট অর উইদাউট এনি প্র্যাকটিস ইজ কল্ড অ্যাকুইজিশন। অর্থাৎ এই যে প্রথমে ভাষাটা আমি শিখলাম, বাংলা ভাষাটা আমি শিখেছি, আজকে বাংলা ভাষায় আমি কথা বলছি, তোমরা যারা ক্লাসটা দেখছো তারা প্রত্যেকে আমার ভাষাটা বুঝতে পারছো। তো সেক্ষেত্রে কি আমরা প্রত্যেকেই তো ছোটোবেলা থেকে অটোমেটিক্যালি ভাষাটা শিখেছি, কথা বলতে শিখেছি। তো আমাদেরকে তো কোনো বই পড়ে ভাষাটা শিখতে হয়নি, আমাদেরকে তো কোনো ব্যাকরণ পড়ে কথা বলতে শিখতে হয়নি, আমাদেরকে তো কোনো নিয়ম মেনে কথাটা শিখতে হয়নি, আমরা অটোমেটিক্যালি শিখেছি। এটাকে বলা হচ্ছে অর্জন, যেটা আমরা নিজেরাই শিখে যাই। স্টিফেন ক্রাসেন গেভ দ্য থিওরি অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এই পার্টগুলো একটু ভালো করে পড়ে রাখবে যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের থিওরিটা কে দিয়েছে, সেটাকে স্টিফেন ক্রাসেন। in which he argued that the first language acquired in the home environment is always native. তুমি যে এরিয়াতে থাকো না কেন, ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডী, বিহারে বিহারি, ওড়িশাতে ওড়িশি, পশ্চিমবঙ্গে বাঙালি বা বাংলা, প্রত্যেকটা জায়গার যে নেটিভ ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেই নেটিভ ল্যাঙ্গুয়েজটাই কিন্তু আমরা প্রথমে শিখি, নেটিভ ল্যাঙ্গুয়েজটাই আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ লার্ন থ্রু কগনেটিভ অ্যাবিলিটি। আমরা যে কগনেটিভ ডেভেলপমেন্টগুলো পড়বো, প্রগতিমূলক শিক্ষা, প্রজ্ঞামূলক শিক্ষা, প্রত্যেকটা পার্ট আমরা পড়বো, নৈতিক বিকাশের শিক্ষা, প্রত্যেকটা পার্ট আমরা আলাদা আলাদা করে ক্লাস করবো। প্রত্যেকটা ইংরেজিতে নোটস তোমরা পাবে, প্রত্যেকটা ক্লাসের নোটস তোমরা পাবে, এরকম ইংলিশে থাকবে, ঠিক আছে? তোমাদের সিটেটের টার্গেট নিয়ে কিন্তু ক্লাসগুলো করানো হচ্ছে। তো এই যে কগনেটিভ থিওরি, অর্থাৎ যখনই তুমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা পড়তে যাবে, যেরকম দ্বিতীয় ভাষা হিসেবে আমরা ছোটোবেলা থেকে ইংরেজি শিখেছি, যারা ইংলিশ মিডিয়ামে পড়েছো তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে হিন্দি বা বাংলা পড়েছো। তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা করতে হবে আমাদেরকে বিভিন্ন প্রসিডিওরের মধ্যে দিয়ে। দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ আ প্রোডাক্ট অফ ফর্মাল টিচিং অর গ্রামার অ্যান্ড স্টাইল অফ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এটা ফর্মালি আমরা শিখবো, ফর্মাল টিচিং। এখানে গ্রামার জানতে হবে, সিনট্যাক্স জানতে হবে, সেন্টেন্স স্ট্রাকচার জানতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানতে হবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু তোমরা একবার ভাবো তো, বাংলা কথা যখন তোমরা বলে থাকো তখন কি একবার ভাবো যে ভাষাটা মানে ভুল হলো, এই বাক্যটা মানে ভুল হলো, এখানে এই কারকটা ব্যবহার হতো, ওখানে ওই পদ পরিবর্তনটা ব্যবহার করা যেত? আমরা তো সেটা বলি না। কিন্তু ইংরেজিতে যখনই আমরা কথা বলতে তখন ভাবি না এখানে এই গ্রামারটা ইউজ করতে হবে, আমাদের মনের মধ্যে কোথাও না কোথাও সেই চিন্তাটা কিন্তু থাকে। দ্যাটস ওয়াই ইংলিশ ইজ আওয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড এটা উই হ্যাভ লার্ন দিস ল্যাঙ্গুয়েজ থ্রু আউট সাম সিনট্যাক্সেস অ্যান্ড গ্রামার্স অ্যান্ড ভোকাবুলারিস অ্যান্ড সো অন। অনেক কিছু মিলে আমরা কিন্তু সেটাকে শিখেছি। বাট whenever it comes to বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা, তখন কিন্তু আমরা এটা এত কিছু ভেবে শিখিনি। নেক্সট বলেছে ডিফারেন্সেস বিটুইন লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। দেখো, in case of learning, instruction is helpful and often necessary, but in case of acquisition, instruction is not necessary. অর্থাৎ লার্নিং ইনস্ট্রাকশনের জন্য, লার্নিংয়ের জন্য কি বলছে, যেটা শিখন যেটা আমাদের, সেটা আমাদের কি খুব জরুরি, কিন্তু ইন কেস অফ অ্যাকুইজিশন ইনস্ট্রাকশন ইজ নট নেসেসারি। অ্যাকুইজিশনের ক্ষেত্রে ইনস্ট্রাকশন জরুরি নয়, কারণ আমরা শুনে শুনে শিখে যাই, আমরা লোকাল এরিয়ার ভাষায় আমরা এমনি শিখে যাই। নেক্সট বলেছে অ্যাকুইজিশন হেল্পস দ্য স্টুডেন্টস টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ কারেক্টলি
We don't being conscious about its syntactic systems, but only a very few learners are able to develop sense of syntactic system from within. অর্থাৎ অ্যাকুইজিশন আমাদের সাহায্য করে, বাচ্চাদের সাহায্য করে, স্টুডেন্টদের সাহায্য করে ভাষাটাকে সঠিকভাবে ব্যবহার করতে, ঠিক আছে, এর সিনট্যাকটিক নিয়মগুলোকে বুঝতে সাহায্য করে, এবং তার মধ্যে খুব কম মানুষই আছে যারা সে সিনট্যাকটিক সমস্ত রুলকে সঠিকভাবে ব্যবহার করে। তুমি একটা বাংলা কথা বলতে নাও, দেখবে কতগুলো ইংরেজি কথা বলে ফেলেছো তুমি অজান্তেই, তুমি মনে হচ্ছে বাংলায় কথা বলছো, বাট তার মধ্যে তুমি অনেকগুলো ইংরেজি কথা বলে ফেলেছো। নেক্সট বলেছে অ্যাফেক্টিভ ফ্যাক্টরস আর নট ইনভলভড ইন অ্যাকুইজিশন বাট অ্যাফেক্টিভ ফ্যাক্টরস হ্যাভ অ্যান ইমেন্স ইনফ্লুয়েন্স অন লার্নিং। অর্থাৎ অ্যাফেক্টিভ ফ্যাক্টরস যেগুলো রয়েছে, অর্থাৎ যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, যে সমস্ত কার্যাবলীগুলো প্রভাব বিস্তার করে, সেগুলো কিন্তু অ্যাকুইজিশনে ইনভলভ থাকে না, কারণ সেগুলো আমাদের প্রয়োজন পড়ে না। আমরা সেটা নর্মালি শিখি, ছোটোবেলা থেকে হিন্দি সিনেমা দেখছি টেলিভিশনে, হিন্দি সিরিয়াল দেখতে দেখতে হিন্দি অটোমেটিক্যালি শিখে গেছি। তার পরিবর্তে যদি ছোটোবেলা থেকে আমাদের প্রত্যেকের বাড়িতে ইংলিশ সিনেমা, ইংলিশ সিরিয়াল চলতো, তাহলে হয়তো আমরা হিন্দির মতো ইংলিশটাও শিখে যেতাম, তাই তো? অর্থাৎ সেটার জন্য কিন্তু কোনো রকম কোনো অ্যাফেক্টিভ ফ্যাক্টরস কাজ করে না, বাট হোয়েন ইট কামস টু দ্য লার্নিং, সেক্ষেত্রে কিন্তু ইমেন্সলি একটা ইনফ্লুয়েন্স সৃষ্টি করে। তো এটা হচ্ছে ডিফারেন্সেস। তো আজকে যে ক্লাসটা আমরা করলাম, সেই ক্লাসের উপরে একটা কোয়েশ্চেন, যদিও বলছি লাস্ট 10 ইয়ার্সের আমরা কিন্তু সলভ করবো, সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। কোয়েশ্চেনটা কী আছে দেখো, কোয়েশ্চেনটার অ্যান্সারটা তোমরা নিচে করবে। Theory of learning which totally and only depends on observable behavior is associated with dash theory of learning. কোন থিওরি অফ লার্নিংয়ে অবজারভেবল বিহেভিয়ার দেখা যায়? ইজ ইট কগনিটিভ ডেভেলপমেন্ট বা কগনিটিভ থিওরি অফ লার্নিং? ইজ ইট ডেভেলপমেন্টাল থিওরি অফ লার্নিং? ইজ ইট বিহেভিয়ারিস্ট থিওরি অফ লার্নিং অর কনস্ট্রাকটিভিস্ট থিওরি অফ লার্নিং? তোমরা নিচে অ্যান্সারটা করো, কমেন্ট বক্সে অ্যান্সারটা জানান, প্রত্যেককে রিপ্লাই করে দেবো, এবং এই ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।